গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছো। আজকে তোমাদেরকে আমি যে বিষয়টি পড়াবো সেটি হচ্ছে মেন্ডেলের ফার্স্ট ল এর ডেভিয়েশন। যদিও তোমাদেরকে গত লেকচারে বলেছিলাম যে সেকেন্ড ল পড়াবো, সেটি পড়বার আগে আমরা নেক্সট দিন সেটা জেনে নিব। আজকে আমরা জেনে নিই মেন্ডেলের ফার্স্ট ল এর ডেভিয়েশন। সাধারণত উদ্ভিদ এবং প্রাণীর অধিকাংশ বৈশিষ্ট্যে সঠিকভাবে মেন্ডেলীয় অনুপাতগুলো বিকশিত হয়, অর্থাৎ এক্ষেত্রে মনোহাইব্রিড এবং ডাইহাইব্রিড ক্রস এ যথাক্রমে 3:1 এবং 9:3:1 অনুপাতে ফলাফল পাওয়া যায়। 1900 খ্রিস্টাব্দে মেন্ডেলের সূত্রাবলী যখন পুনরাবিষ্কৃত হলো, তখন বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীর উপরে পরীক্ষা করে দেখা গেছে যে এই অনুপাতগুলো সবসময় সঠিকভাবে আসে না। কোনো কোনো ক্ষেত্রে তারা এমন কতগুলো অনুপাত পেয়েছিলেন যা মেন্ডেলের অনুপাত থেকে ছিল সম্পূর্ণরূপে আলাদা। এই ব্যতিক্রমধর্মী অনুপাতগুলোকে বংশগতিতে ডেভিয়েশন অথবা ভেরিয়েশন অফ মেন্ডেলিয়ান রেশিও বলা হয়ে থাকে। অর্থাৎ মেন্ডেল তার মনোহাইব্রিড ক্রস এবং ডাইহাইব্রিড ক্রসে যে গাণিতিক ব্যাখ্যাটা দিয়েছিলেন, সেই গাণিতিক ব্যাখ্যাটার ব্যতিক্রম যে সব জায়গায় ঘটছে সেই অনুপাতগুলোকে আমরা বলছি ডেভিয়েশন। কখনো কখনো একে ভেরিয়েশনও বলা হচ্ছে, অফ মেন্ডেলিয়ান রেশিও বলা হয়। এখন মেন্ডেলের ডেভিয়েশন অথবা ভেরিয়েশন সম্পর্কে জানবার আগে আমরা এই ডমিনেন্ট এবং রিসেসিভ এই দুটি কি পুনরায় রিকল করে নিই। তোমাদের প্রথম ক্লাসে ডমিনেন্ট এবং রিসেসিভ বিষয়টি আমি একবার বলেছিলাম, কিন্তু আজকের সূচনাতে আবারও তোমাদেরকে আরেকবার ডমিনেন্ট এবং রিসেসিভ সম্পর্কে পুনরায় ধারণা দিব। আমরা এখানে ডমিনেন্ট জিন এবং ডমিনেন্ট ক্যারেক্টার শব্দ দুটি একত্রে লিখেছি, কারণ মূলত দুটি শব্দ একে অপরের সাথে জড়িত। সো আমরা দেখে নিই ডমিনেন্ট জিন বলতে কি বুঝছি। একটি নির্দিষ্ট জীবে নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশের জন্য একজোড়া জিন দায়ী। সেই জিন দ্বয়ের মধ্যে যে জিনটির বৈশিষ্ট্য জীবে প্রকাশিত হয়, ওই জিনটিকে বলা হয় ডমিনেন্ট জিন, এবং ওই ডমিনেন্ট জিন দ্বারা নিয়ন্ত্রিত বৈশিষ্ট্যটিকে বলা হয় ডমিনেন্ট ক্যারেক্টার। আমরা পুনরায় ক্রোমোজোমের মাধ্যমে জেনে নিই যে বিষয়টা আসলে কি। এটি হচ্ছে একজোড়া হোমোলোগাস ক্রোমোজোম, তার নির্দিষ্ট লোকাস। মনে করি এখানে নির্দিষ্ট জিন বিদ্যমান রয়েছে, কি জন্য? একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য, যাকে আমরা উচ্চতা বলেছি, সেটি প্রকাশের জন্য নিয়ন্ত্রণকারী জিন এই লোকাসে রয়েছে। তাহলে এই লোকাসের জিনগুলোর সম্ভাব্য কম্বিনেশন কি হতে পারে আমরা এটা অলরেডি আগের স্লাইডগুলো থেকে জেনে নিয়েছি। সেটি কিরকম হতে পারে? দুটি ডমিনেন্ট একসাথে থাকতে পারে, দুটি রিসেসিভ, অথবা ডমিনেন্ট এবং রিসেসিভ একত্রে থাকতে পারে। এখন আমরা অলরেডি জানি এই যে ক্যাপিটাল টি এটি একটি অ্যালিলি এবং স্মল টি এটি আরেকটি অ্যালিলি বলেছে একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশের জন্য। বৈশিষ্ট্যটি হলো উচ্চতা। এখন এই জিন বিন্যাস 3 রকমের হতে পারে। তাহলে এই জিন বিন্যাস 3 রকমের হলে কোন বৈশিষ্ট্যের জন্য উদ্ভিদটির উচ্চতা কেমন হবে, অর্থাৎ উদ্ভিদটির প্রকাশিত বৈশিষ্ট্য যেটা আমরা দেখতে পারবো চোখে, সেটি কেমন হবে? এখন ক্যাপিটাল টি এটি জি মাত্রা উপস্থিত থাকলে এইটি উদ্ভিদ সাধারণত লম্বা হয় এবং একে আমরা ডমিনেন্ট ক্যারেক্টার হিসেবে বলে থাকি। এরপরে যেটি আসছে যে স্মল টি এবং স্মল টি, এরকম দ্বিমাত্রা উপস্থিত থাকলে উদ্ভিদটি স্মল আকৃতির হয়, এটিকে আমরা রিসেসিভ ক্যারেক্টার বলে থাকি। কেন বলি পরবর্তীতে বলছি। এখন আবার এমনও হতে পারে যে একটি স্মল টি একটি ক্যাপিটাল টি এরকম জিন বিন্যাসও একটি উদ্ভিদে উচ্চতার জন্য দেখতে পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে উদ্ভিদটি কি হবে? লম্বা হবে, নাকি উদ্ভিদটি খাটো হবে, নাকি জিন দুটি ব্লেন্ডিং এর মাধ্যমে ব্লেন্ড হয়ে গিয়ে মাঝামাঝি বৈশিষ্ট্য তৈরি করবে? আসলে উদ্ভিদটির বৈশিষ্ট্য কি হবে? মেন্ডেলের ল অনুযায়ী মেন্ডেল বলেছিলেন যে এই ল ক্যাপিটাল টি থাকবার কারণে স্মল টি তার বৈশিষ্ট্য যে খাটো সেটি আর প্রকাশিত হবে না, শুধুমাত্র ক্যাপিটাল টি এর বৈশিষ্ট্য প্রকাশিত হবে। সো উদ্ভিদটির বৈশিষ্ট্য হবে লম্বা। সুতরাং এই যে একটি স্মল টি এবং একটি ক্যাপিটাল টি একত্রে দুটি জিন উপস্থিত, দুটি জিন বা দুটি অ্যালিলি যাই বলি, একটি বৈশিষ্ট্যের জন্য দায়ী দুটি অ্যালিলি উপস্থিত আছে থাকা সত্ত্বেও টির বৈশিষ্ট্য ক্যাপিটাল টির বৈশিষ্ট্য প্রকাশিত হলো এবং ক্যাপিটাল টি থাকবার কারণে স্মল টির বৈশিষ্ট্যটা প্রকাশে বাধাপ্রাপ্ত হলো। সুতরাং এই ক্যাপিটাল টিকে বলা হয় ডমিনেন্ট জিন।
যেহেতু এর বৈশিষ্ট্যটি প্রকাশিত হয় সেহেতু একে ডমিনেন্ট বলা হচ্ছে। আর এই ডমিনেন্ট জিন দ্বারা প্রকাশিত লম্বা বৈশিষ্ট্যটি হচ্ছে ডমিনেন্ট ক্যারেক্টার। সো রিসেসিভ জিন বা রিসেসিভ ক্যারেক্টার কি হবে? জাস্ট তার অপোজিট, যে নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশের জন্য দায়ী জিন যুগলের মধ্যে যে জিনটির বৈশিষ্ট্য জীবে অপ্রকাশিত অবস্থায় থেকে যাবে সেই জিনটিকে বলা হচ্ছে রিসেসিভ জিন। যেমন এখানে আমরা অলরেডি দেখলাম যে একটি স্মল টি এবং একটি ক্যাপিটাল টি পাশাপাশি যদি এই দুটি অ্যালিলি অবস্থান করে তাহলে স্মল টি তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না, ক্যাপিটাল টি তার শক্তি বেশি, সেই জন্য তাকে আমরা ডমিনেন্ট বলছি। সেই ডমিনেন্ট জিনটির কারণে এই জিনটির প্রকাশ অপ্রকাশিত অবস্থায় থেকে গেল। সুতরাং এই স্মল টিকে বলা হয় রিসেসিভ জিন, আর এই স্মল টি নিয়ন্ত্রিত বৈশিষ্ট্য অর্থাৎ খাটো বৈশিষ্ট্যটিকে বলা হবে রিসেসিভ ক্যারেক্টার। সো আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো ডমিনেন্ট জিন এবং ডমিনেন্ট ক্যারেক্টার, একই সাথে রিসেসিভ জিন এবং রিসেসিভ ক্যারেক্টার বলতে আমরা কি বুঝি। এটি খুবই সিম্পল। এবারে আমরা মেন্ডেলের ফার্স্ট ল এর ডেভিয়েশন গুলো দেখে নিব। সেক্ষেত্রে সর্বপ্রথম জেনে নিব ইনকমপ্লিট ডমিনেন্সের কারণে যে ডেভিয়েশনটা দেখতে পাওয়া যায় সেটা। এক্ষেত্রে ফলাফল কি হয়? ফলাফল হিসেবে ফিনোটাইপিক্যাল অনুপাত আমরা পাই 1:2:1। তাহলে প্রথমে জেনে নিই এই ইনকমপ্লিট ডমিনেন্স বলতে আমরা কি বুঝছি। ইনকমপ্লিট ডমিনেন্স হচ্ছে যখন পরস্পর বিপরীতধর্মী বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন দুটির কোনোটির উপরেই সম্পূর্ণরূপে প্রকট হয় না। ফলে F1 জেনারেশন যে হেটেরোজাইগাস অবস্থা পাওয়া যায় সেই অবস্থায় উভয় বৈশিষ্ট্যের মাঝামাঝি একটি বৈশিষ্ট্য প্রকাশ করে, তখন একে ইনকমপ্লিট ডমিনেন্স বলা হয়ে থাকে। যেমন ধরি এই যে উদ্ভিদের ক্ষেত্রে আমরা মনে করি যে কিছু প্ল্যান্টস পাওয়া যায় এরকম সাদা ফ্লাওয়ার যুক্ত উদ্ভিদ, এটা রিসেসিভ ক্যারেক্টার এদের। আর লাল কালার যুক্ত যে উদ্ভিদটি দেখতে পাচ্ছি সেই লাল কালার ফুলের কারণ হচ্ছে তাদের ডমিনেন্ট জিন। কিন্তু এই ডমিনেন্ট এবং রিসেসিভ জিন যখন হেটেরোজাইগাস কন্ডিশনে থাকে তখন তারা না সাদা রঙের ফুল প্রদান করে না লাল রঙের ফুল প্রদান করে, মাঝামাঝি একটা কালার দিয়ে নিয়ে আসে, যাকে বলা হয়েছে ইনকমপ্লিট ডমিনেন্স। এরকম প্রকৃতিতে আরো অনেক উদ্ভিদই দেখতে পাওয়া যায় যাদের ডমিনেন্ট এবং রিসেসিভ এর কোনোটিরই কালার তার F1 জেনারেশনে না এসে মাঝামাঝি একটা বৈশিষ্ট্য হেটেরোজাইগাস কন্ডিশনে প্রদর্শন করে। এই ধরনের এক্সাম্পল গুলোকে বলা হচ্ছে ইনকমপ্লিট ডমিনেন্স এর এক্সাম্পল। এবার আমরা এক্সাম্পল দেখে নিই। সেক্ষেত্রে কি দেখা যায় যে কালো অ্যান্ডালুসিয়ান মোরগের সাথে যদি সাদা মুরগির ক্রস করানো হয় তাহলে সাদা বা কালো যেটি ডমিনেন্ট ক্যারেক্টার হতো F1 বংশের সেটি প্রকাশ পেত। কিন্তু এক্ষেত্রে কি হয়েছে, F1 বংশের সন্তান যেগুলো এসেছিল সেগুলো কালো বা সাদা কোনো কালারই প্রদর্শন করেনি, বরং ভিন্ন একটি কালার নীল রং এর হয়েছিল। পুনরায় এই F1 বংশের মধ্যে যদি ক্রস করানো যায় অর্থাৎ F1 বংশের মেল এবং ফিমেলের মধ্যে ক্রস করানো যায় তাহলে F2 বংশে সম্পূর্ণ ডমিনেন্সের ক্ষেত্রে আমরা 3:1 পেয়ে থাকি। সেক্ষেত্রে এই অনুপাতের পরিবর্তন আসে এবং অনুপাতটি হয় কালো অনুপাত নীল অনুপাত সাদা আমরা পাই হচ্ছে 1:2:1 হিসেবে, অর্থাৎ এখানে জিনোটাইপিক এবং ফেনোটাইপিক রেশিও একই হয়েছে। আমরা বিষয়টি আরেকটু পরিষ্কারভাবে বুঝবার চেষ্টা করি। মনে করি যে সাদা রঙের জন্য দায়ী জিন দুটি ছিল ডমিনেন্ট জিন এবং কালো রঙের জন্য দায়ী জিন যুগল হলো রিসেসিভ জিন। সেক্ষেত্রে কালো রঙের জন্য দায়ী এবং সাদা রঙের জন্য দায়ী এই মুরগি দুটির জিন বিন্যাস হবে CW এবং CB। এখন এই ধরনের মুরগিদের মধ্যে যদি ক্রস করানো যায় তবে F1 বংশে সাদা থেকে এক ধরনের গ্যামেট আসবে, কালো থেকে আরেক ধরনের গ্যামেট আসবার ফলে F1 জেনারেশন হবে হেটেরোজাইগাস। কিন্তু যদি সাদা রঙের জন্য দায়ী CW জিনটি CB এর উপরে সম্পূর্ণরূপে ডমিনেন্ট হতো তবে F1 জেনারেশন সকল মুরগি হতো সাদা রঙের। আবার এই সাদা রঙের হেটেরোজাইগাস কন্ডিশনে অবস্থিত মুরগিদ্বয়ের মধ্যে যদি ক্রস করানো যায় তাহলে আমরা যে F2 জেনারেশন পাবো সেটি কেমন হবে? F2 জেনারেশন হবে একটি সম্পূর্ণরূপে হোমোজাইগাস ডমিনেন্ট প্যারেন্টসের মতো, আরেকটি হবে কি আরো দুটি হবে হচ্ছে ডমিনেন্ট প্যারেন্টের মতো সাদা কিন্তু হেটেরোজাইগাস কন্ডিশনে থাকবে, এবং আরো একটি মুরগি তৈরি হবে সেটি কি হবে হোমোজাইগাস রিসেসিভ প্যারেন্টের মতো হুবহু।
তাহলে অনুপাত আমাদের হতো স্বাভাবিকভাবে 3:1। অন্যভাবে যদি মনে করি যে সাদা নয় বরং কালো রঙের জন্য দায়ী জিনগুলো হচ্ছে ডমিনেন্ট জিন এবং সাদা রঙের জন্য দায়ী জিনগুলো যদি রিসেসিভ হয়, সেক্ষেত্রে জিন বিন্যাস ধরলাম একই রয়েছে এবং উভয়ের থেকে সিম্পলি এক ধরনের গ্যামেট উৎপন্ন হয়ে যে F2 জেনারেশন গঠিত হবে। যেহেতু কালো রঙের জন্য দায়ী সিবি জিনটি সিডাব্লিউ জিনের উপরে সম্পূর্ণরূপে ডমিনেন্ট, তাহলে মুরগিটি হতো কালো, কিন্তু জিন হতো হেটেরোজাইগাস কন্ডিশনে। এরপরে এই F1 জেনারেশনের মেল এবং ফিমেলের মধ্যে যদি ক্রস করানো যায়, তাহলে যেটা F2 জেনারেশন পাবো সেক্ষেত্রে কি হবে, একটি হবে হোমোজাইগাস ডমিনেন্ট প্যারেন্টসের মতো হুবহুব কালো, আরো দুটি কালো আমরা পাবো, তবে এটি হবে হেটেরোজাইগাস কন্ডিশনে F1 জেনারেশনের মতো, কিন্তু কালার দেখাবে কালো, এবং আরেকটি পাবো হুবহুব রিসেসিভ প্যারেন্টের মতো হোমোজাইগাস কন্ডিশনে এবং সাদা রং। যদি কালো রঙের জন্য দায়ী সিবি জিনটি সম্পূর্ণরূপে সিডাব্লিউ জিনের উপরে ডমিনেন্ট হতো, তবে আমরা স্বাভাবিকভাবে এরকম একটি 3:1 অনুপাতে ফিনোটাইপিক্যাল রেশিও দেখতে পেতাম। কিন্তু প্রকৃতিতে যেটা দেখা যায় সেটি হচ্ছে যে এই কালো অ্যান্ডালুসিয়ান মুরগের সাথে সাদা মুরগি যদি ক্রস করানো যায়, তাহলে যেটা ঘটে, যেহেতু তারা কোনোটির উপরে সম্পূর্ণরূপে ডমিনেন্ট নয়, যার কারণে F1 জেনারেশনে এই সিবি এবং সিডাব্লিউ গ্যামেটের মিলনের ফলে উৎপন্ন জেনারেশনটি ব্লু কালার প্রদর্শন করে। এখন এই হেটেরোজাইগাস অবস্থায় ব্লু কালার যুক্ত F1 জেনারেশন মুরগিদের মধ্যে যদি ক্রস করানো যায়, তাহলে যে F2 জেনারেশন পাওয়া যায়, সেক্ষেত্রে দেখা যায় যে একটি হয় পুরোপুরি হোমোজাইগাস ব্ল্যাক, অর্থাৎ প্যারেন্টস এর মতোই। দুটি পাওয়া যায় F1 জেনারেশনের মধ্যে হেটেরোজাইগাস কন্ডিশন এবং কালার ব্লু। আরো একটি পাওয়া যাবে হোমোজাইগাস কন্ডিশনে প্যারেন্টস এর মতো, এবং সেটা হোয়াইট কালার হবে। সুতরাং দেখা যায় যে এখানে জিন বিন্যাসের উপরে তাদের গায়ের কালারের বিন্যাসও বিন্যস্ত হয়ে গিয়েছে এবং এদের ফিনোটাইপিক্যাল রেশিও হয়েছে 1:2:1। ঘটনাটি ঘটেছে যেহেতু কোনো জিনের উপরে সম্পূর্ণরূপে ডমিনেন্ট নয়, অর্থাৎ ডমিনেন্ট ব্যাপারটি ইনকমপ্লিট রয়ে গিয়েছে, পরিপূর্ণভাবে হয়নি, সেই কারণে আমরা এই অনুপাতে জেনারেশনটি দেখতে পাই। এখন চেকার বোর্ডের মাধ্যমে আমরা পুনরায় ঘটনাটিকে দেখে নিই। সেটা কি, যে প্যারেন্টদের যদি একটি ব্ল্যাক এবং একটি হোয়াইট হয় এবং তাদের জিন বিন্যাস এরকম হয়, তবে উভয় থেকে এক ধরনের গ্যামেট আসবে। সেই গ্যামেটদের মিলনের ফলে যে F1 জেনারেশন তৈরি হবে সেটি হেটেরোজাইগাস, কিন্তু কালার হয়ে যাবে ব্লু। এখন এই ব্লু কালার যুক্ত হেটেরোজাইগাস ফিমেল মুরগি এবং মেল মুরগির মধ্যে যদি ক্রস করানো যায়, তাহলে F1 জেনারেশনে যেহেতু উভয়েরই জিন বিন্যাস হেটেরোজাইগাস, সেই কারণে উভয় থেকে আমরা দু ধরনের গ্যামেট পাবো। এখন এই দুই ধরনের গ্যামেটের মিলনের ফলে যে 4 ধরনের এনিমেল আমরা পেয়ে থাকবো F2 জেনারেশনে, সেগুলো হবে জাস্ট এরকম। সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি ফিনোটাইপিক্যাল অনুপাত এবং জিনোটাইপিক্যাল অনুপাতের মধ্যে কোনোই পার্থক্য হয়নি, বরং এটা একই অনুপাতে হয়েছে, অর্থাৎ কালো অনুপাত নীল, অনুপাত সাদা। এই অনুপাতটি আমরা পেয়েছিলাম হচ্ছে 1:2:1 এই হারে। সো মেন্ডেলের ল এখানে সম্পূর্ণরূপে ফলো করেনি, সো এটা একটি মেন্ডেলের ল ডেভিয়েশন। এবারে আমরা মেন্ডেলের ফার্স্ট লয়ের আরো একটি ডেভিয়েশন দেখে নিব, এবং যার কারণ হচ্ছে কোডমিনেন্স, এবং কোডমিনেন্সের কারণে আমরা যে ফিনোটাইপিক্যাল অনুপাতটি পাবো সেটি হচ্ছে 1:2:1। তাহলে কোডমিনেন্স বলতে আমরা কি বুঝি? কোডমিনেন্স বলতে এক্ষেত্রে ডমিনেন্ট বা রিসেসিভ ক্যারেক্টারটি যদি সমানভাবে প্রকাশ পায়। গতবার বলেছিলাম যে দুটির কোনোটির উপর সম্পূর্ণরূপে ডমিনেন্ট নয়। এক্ষেত্রে হচ্ছে কেউ কারোর উপরে ডমিনেন্ট নয়, সে সাথে আবার তারা সমভাবে তাদের ডমিনেন্সই প্রকাশ করে, অর্থাৎ ক্যারেক্টারটি যদি একে অপরের উপরে ডমিনেন্ট বা রিসেসিভ না হয়ে সমানভাবে প্রকাশ পায়, তখন তাকে আমরা কোডমিনেন্স বলি। এক্ষেত্রে F2 বংশে যে ফিনোটাইপিক্যাল অনুপাত পাওয়া যায় সেটি হয় 1:2:1। মনে করি যে আমি সাদা রঙের শার্ট এবং একটি কালো রঙের শার্ট রয়েছে, আমার দুটিই পছন্দ। আমি এখন দুটির মাঝামাঝি দুটি কালারই এমনভাবে পছন্দ করতে, তাদের মাঝামাঝি কোনো কালার বা অ্যাশ রং যেমন নিতে চাচ্ছি না, আমি চাচ্ছি উভয় রংটিকেই সমভাবে প্রায়োরিটি দিতে। সেক্ষেত্রে কি হবে, শার্টটির হয়তো হাত কালো,
বডি সাদা অথবা বডি সাদা হাত কালো, এরকম যে কোনো প্রকার একটা কম্বিনেশন হতে পারে। এক্ষেত্রে কি কোনোটির সাথে রিমিক্স হলো না, দুটি সমভাবে প্রকাশিত হলো। এগুলো হচ্ছে কোডমিনেন্সের একটি উদাহরণ। এবার আমরা ছবির মাধ্যমে দেখে নিই যে মনে করি লাল রঙের একটি ষাঁড়ের সঙ্গে হোয়াইট রঙের একটি ষাঁড়ের ক্রস করলো। লাল রঙের জন্য জিন সিকোয়েন্সিং আমরা ধরেছি RR, আর সাদা রঙের জন্য ধরেছি RW। এখন এদের থেকে যে F1 জেনারেশনটি আসবে সেটি হয়েছিল রাউন্ড, অর্থাৎ কিছুটা সাদা কিছুটা লাল। এই ধরনের F1 দের মধ্যে যদি ক্রস করানো যায় তাহলে যে F2 জেনারেশন আসবে সেটি হচ্ছে এক জোড়া ছিল যে হুবহু প্যারেন্টদের মতো, অর্থাৎ একটি লাল এবং একটি সাদা, আর বাকি দুটো যে এসেছিল সেই দুটো ছিল রাউন্ড, সেগুলো হলো F1 জেনারেশন মতো। সুতরাং এদের ফিনোটাইপিক্যাল অনুপাতটা দেখতে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে জিনোটাইপিক্যাল অনুপাতের হুবহু, অর্থাৎ 1:2:1। পুনরায় চেকার বোর্ডের মাধ্যমে আমরা দেখি, মনে করি যে প্যারেন্টস রেড এবং প্যারেন্টস হোয়াইট। সো উভয় ধরনের থেকে যেহেতু তারা হোমোজাইগাস কন্ডিশনে রয়েছে, সুতরাং এদের থেকে যে গ্যামেট হবে সেটি হবে এক ধরনের। সেই গ্যামেটদের মিলনের ফলে F1 জেনারেশন যেটি আসবে সেটি হবে রোম হেটারোজাইগাস। এবং এদের মধ্যে যদি F1 এর সাথে ক্রস করানোর ফলে কি ঘটবে, আমরা F2 জেনারেশন পাবো। এখন F1 ফিমেল এবং F1 মেল উভয়েরই হেটারোজাইগাস কন্ডিশনে রয়েছে, সো তাদের উভয় থেকে আমরা দু ধরনের গ্যামেট পাবো। এখন এই দুই ধরনের গ্যামেটের মধ্যে সর্বোচ্চ 4 ধরনের অ্যানিমেল সৃষ্টি সম্ভব, সেগুলোর জিনোটাইপ হবে এরকম। সুতরাং এখানেও দেখা যাচ্ছে জিনোটাইপিক্যাল অনুপাত এবং ফিনোটাইপিক্যাল অনুপাত একই, সেটি হচ্ছে রেড, ব্রাউন এবং হোয়াইট, যার অনুপাত হবে 1:2:1। সো এটিও মেন্ডেলের লয়ের একটি ডেভিয়েশন। মেন্ডেলের ফার্স্ট লর আরো একটি ডেভিয়েশন আমরা এবারে দেখে নিব, সেটি হচ্ছে লিথাল জিন। তার আগে আমরা জেনে নেই যে এই ইনকমপ্লিট ডমিনেন্স এবং কোডমিনেন্সের মধ্যে বেসিক পার্থক্যটা কোথায়। যদিও খুব ক্লিয়ার, তারপরে তোমাদেরকে আমি আরেকটু বুঝবার সুবিধার জন্য বলছি আর কি। মনে করি যে এটি একটি ডমিনেন্ট ক্যারেক্টার, অর্থাৎ লাল রংটি ডমিনেন্ট জিনের জন্য এবং সাদা কালারটি যদি রিসেসিভ জিনের জন্য হয়ে থাকে, তাহলে ইনকমপ্লিট ডমিনেন্সের ক্ষেত্রে লাল এবং সাদা দুটার কোনোটাই হবে না। অনেকটা ব্লেন্ডিং যদি হতো তাহলে যেমন হতো, যদি ব্লেন্ডিং হচ্ছে না, ব্লেন্ডিং জিন সিকোয়েন্সিং কখনোই ঘটে না, তবুও এই দুটি রঙের কম্বিনেশনের ফলে যে মাঝে মাঝে একটা কম্বিনেশন আসে সেটাকে বলা হয় ইনকমপ্লিট ডমিনেন্স, অর্থাৎ তোমাদের মধ্যে কেউই না, মাঝখান থেকে অন্যজন জয়ী হয়ে গেল। ঠিক একইভাবে এখন যদি এটা কোডমিনেন্স হয় তাহলে কি হবে, কোডমিনেন্সের ক্ষেত্রে কেউই ছাড় দিবে না, কিছুটা লাল কিছুটা সাদা হইলে যে ফুলটি তৈরি হবে সেটি হবে কোডমিনেন্সের উদাহরণ। এই হচ্ছে ইনকমপ্লিট ডমিনেন্স এবং কোডমিনেন্স। এবারে মেন্ডেলের ফার্স্ট লর আরো একটি ডেভিয়েশন আমরা দেখে নিব, যার কারণ হচ্ছে লিথাল জিন, এবং এর কারণে যে অনুপাতটি পাওয়া যায় সেটি হচ্ছে 2:1। এখন তাহলে লিথাল জিন কি? সাধারণত কোনো জীবের একটি জিন এবং তার অ্যালিলি কি করে, নির্দিষ্ট একটি বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ নির্দিষ্ট বৈশিষ্ট্যের ফিনোটাইপিক্যাল বৈষম্য সৃষ্টিতে সেটা সহায়তা করে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটি জিন এবং তার অ্যালিলি এই ফিনোটাইপিক্যাল বৈষম্য সৃষ্টি করে না, বরং একটি জীবের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। এই ধরনের জিনকে বলা হচ্ছে লিথাল জিন। তাহলে এটি কিভাবে কাজ করে? এই লিথাল জিনের প্রভাবে মেন্ডেল এর মনোহাইব্রিড ক্রস এর রেশিও 3:1 পরিবর্তে 2:1 হয়। উদাহরণ হিসেবে ইঁদুরের গায়ের রঙের কথা বলা যেতে পারে, যা লিথাল জিন দ্বারা প্রভাবিত। ইঁদুরের গায়ের রং ইঁদুরের ক্রোমোজোমে অবস্থিত দুটি জিন দ্বারা প্রভাবিত হয়, যার মধ্যে একটি জিনকে আমরা বলেছি AY। এই AY এর উপস্থিতির কারণে ইঁদুরের গায়ের রং হলুদ হয়, এবং এই AY জিনটি যে কোনো জিনের উপরেই ডমিনেন্ট। অন্য একটি কালারের জন্য দায়ী জিন মনে করছি A, যা কালো রঙের জন্য দায়ী।
এখন এই হলুদ বৈশিষ্ট্যটি যেটি বলছি ক্যাপিটাল এ তার উপর ওয়াই দিয়েছিলাম, সেই জিনটি যদি দ্বিমাত্রায় উপস্থিত থাকে তবে ওই প্রাণীটি বাঁচে না। কারণ এ ওয়াই জিনটি যে ক্রোমোজোমে অবস্থিত তার কোথাও না কোথাও এই জিনটির উপস্থিতির কারণে একটি লিথাল জিন থাকে, যারা একই লোকাসে অবস্থিত বলে এই প্রাণীটির মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু হেটারোজাইগাস অবস্থায় এই প্রাণীটি বা এই জিনটি প্রাণীটির জন্য নিরাপদ, কারণ হলুদ বর্ণের সাথে যে কোনো বর্ণের ক্রস ঘটালে সে কারণে কোনো ধরনের বিপত্তি ঘটে না। কেন ঘটে না আমরা পরে আরো জেনে নিচ্ছি। আচ্ছা, এখানে কি ঘটে, যেহেতু এ ওয়াই জিনটি কোড কালারের জন্য দায়ী, এ ওয়াই জিনটি যে ক্রোমোজোমে উপস্থিত থাকে সেই ক্রোমোজোমে এই জিনটির উপস্থিতির কারণে কোথাও না কোথাও একটা লিথাল জিন থাকে, যার কারণে এ ওয়াই জিনের দ্বিমাত্রায় উপস্থিতি জীবটির মৃত্যু ঘটায়। তাহলে কি, যদি একটি ক্রোমোজোমে দুটো ক্রোমাটিডের মধ্যে দুটো ক্রোমাটিডই একই ধরনের অ্যালিল বহন করে তবে তাদের জন্য লিথাল জিনটি দ্বিমাত্রায় উপস্থিত হলো, ফলে এই জীবটি ভ্রূণ অবস্থায় মারা যাবে। কিন্তু যদি একটি ক্রোমাটিডের মধ্যে থাকে একটি ওয়াই জিন, যার কারণে একটি লিথাল জিন থাকলো, কিন্তু সিস্টার ক্রোমাটিডের দেখা গেল যে আরেকটি কোড কালারের জন্য দায়ী রিসেসিভ জিন এ উপস্থিত থাকার কারণে এই লিথাল জিনের কার্যকারিতাটা বিনষ্ট হয়ে যায়, ফলে প্রাণীটি বেঁচে থাকে। আমরা আরেকটু ভালোভাবে ব্যাখ্যা করি। মনে করি এটি একটি ক্রোমোজোম। ক্রোমোজোমের যদি এ ওয়াই কে আমরা ডিনোট করেছি ইয়েলো কোড কালার এর জন্য দায়ী জিন হিসেবে, আর এল দ্বারা ডিনোট করেছি লিথাল জিন হিসেবে, লিথাল জিনকে। এখন মনে করি যে একটি ক্রোমোজোমের সিস্টার ক্রোমাটিডের একটি ক্রোমাটিডে এ ওয়াই জিন থাকলো, তাহলে এর কোথাও না কোথাও একটি লিথাল জিন অবশ্যই থাকবে। অনুরূপভাবে যদি সিস্টার ক্রোমাটিডে আরো একটি ওয়াই জিনটি থাকে তবে তার কোথাও না কোথাও একটি লিথাল জিন থাকবে। সো এই দ্বিমাত্রায় লিথাল জিনের বিষক্রিয়ায় প্রাণীটি মারা যাবে, ভ্রূণেই মারা যাবে। এখন যদি এমন হয় যে সিস্টার ক্রোমাটিডের একটিতে কোড কালারের জন্য দায়ী এ ওয়াই জিনের পরিবর্তে একটি স্মল এ থাকলো, যেটিকে আমরা বলেছি ব্ল্যাক কালারের জন্য দায়ী, তাহলে কি হবে, এখানে কোনো লিথাল জিন থাকবে না। না থাকবার কারণে এই মাইসটি আর মারা যাবে না, ফলে এই মাইসটি জীবিত অবস্থায় থাকবে। কিন্তু যেহেতু আমরা আগেই বলেছি এ ওয়াই জিনটি ইয়েলো কোড কালারের জন্য দায়ী জিনটি যে কোনো স্কিন কালারের উপরে ডমিনেন্ট, সে কারণে এই মাইসটির কালার ইয়েলো হওয়া সত্ত্বেও এটি যেহেতু হেটারোজাইগাস কন্ডিশনে আছে সেহেতু জীবটি মারা যায় না। এবারে আমরা চেকারবোর্ডের মাধ্যমে এই লিথাল জিনের কারণে মেন্ডেলের মনোহাইব্রিড ক্রসের রেশিওটা দেখে নিই। আমরা মনে করি যে প্যারেন্ট নিয়েছে কি একটি ইয়েলো মাইস এবং একটি অ্যালবিনো মাইস। ইয়েলো জিনটি হোমোজাইগাস কন্ডিশনে বাঁচে না, সেই কারণে ইয়েলো মাইসটি হয় হেটারোজাইগাস কন্ডিশনে, সেক্ষেত্রে একটি হবে এ ওয়াই জিন আর একটি হবে স্মল এ জিন। আর অ্যালবিনোটি হোমোজাইগাস অবস্থাতেই থাকবে, এক্ষেত্রে একটি দুটি স্মল এ তার হচ্ছে জিন বিন্যাস হবে। এখন এই ইয়েলো মাইস থেকে যদি গ্যামেট সৃষ্টি হয়, যেহেতু এটা হেটারোজাইগাস কন্ডিশন আছে, এখান থেকে দু ধরনের গ্যামেট উৎপন্ন হবে, কিন্তু অ্যালবিনো থেকে একই ধরনের অর্থাৎ একটি টাইপের গ্যামেট উৎপন্ন হবে। এখন F1 জেনারেশনের ক্ষেত্রে কি হবে, যদি ইয়েলো মাইসের এ ওয়াই জিনের সাথে অ্যালবিনো মাইসের এ জিনের জিনযুক্ত গ্যামেটের ফার্টিলাইজেশন ঘটে তাহলে এক ধরনের প্রাণী তৈরি হবে, আবার যদি ইয়েলো মাইসের স্মল এ যুক্ত গ্যামেটের সাথে অ্যালবিনো মাইসের স্মল এ যুক্ত গ্যামেটের ফার্টিলাইজেশন ঘটে তাহলে আরেক ধরনের মাইস পাওয়া যাবে। অর্থাৎ এখানে F1 জেনারেশনে আমরা দু ধরনের মাইস পাবো। সেক্ষেত্রে কেমন পাবো, এই দুটোর গ্যামেটের ফার্টিলাইজেশনের ফলে যেটি হবে সেটি হবে ইয়েলো, আবার এই দুটি গ্যামেটের ফার্টিলাইজেশনের ফলে যেটি হবে সেটি হবে অ্যালবিনো মাইস। এখন পুনরায় আমরা কি করব, পুনরায় আমরা ইয়েলো মাইসের সাথে F1 জেনারেশনের ইয়েলো মাইসের সাথে আরেকটি ইয়েলো মাইসের ফার্টিলাইজেশন ঘটাবো। এখন উভয় হেটারোজাইগাস হবে, অর্থাৎ ইয়েলো মেল মাইস এবং ইয়েলো ফিমেল মাইস উভয়ের ক্ষেত্রেই জিন বিন্যাস হবে হেটারোজাইগাস, অর্থাৎ এ ওয়াই এবং স্মল এ যুক্ত জিন থাকবে উভয়ের ক্ষেত্রে। সুতরাং উভয় থেকে মেল এবং ফিমেল থেকে আমরা দু ধরনের গ্যামেট পাবো। এখন এই বাবার কোন ধরনের গ্যামেটের সাথে মায়ের কোন গ্যামেটের মিলন হলে কি রকমের F1 জেনারেশন আসবে সেটা আমরা একটু ভালোভাবে খেয়াল করি, আশা করি খেয়াল করলেই বুঝতে পারবে। এখন মনে করি যে মাদারের এ ওয়াই জিনের সাথে ফাদারের এ ওয়াই জিনের যদি ফার্টিলাইজেশন ঘটে তাহলে F2 জেনারেশন যেটা হবে সেটা
এ ওয়াই এবং এ ওয়াই এই জিনটি দ্বিমাত্রায় উপস্থিত থাকবে। অনুরূপভাবে মাদারের এ ওয়াই এর সাথে ফাদারের স্মল এর যদি ফার্টিলাইজেশন ঘটে তাহলে এরকম হবে। আমরা একটু দেখে নিই কোনটার সাথে মিলনে কিরকম হবে। আচ্ছা, এই পাবো আমরা হচ্ছে F2 জেনারেশন। কিন্তু এক্ষেত্রে আমি এ ওয়াই এবং এ ওয়াই জিনযুক্ত অর্থাৎ দ্বিমাত্রায় উপস্থিত যখন রয়েছে এ ওয়াই সেটাকে আমি কালো করে দেখিয়েছি। কালো করে দেখানোর অর্থ হলো যে শুধু এই জিন প্রাণীটি সাধারণত জীবিত অবস্থায় পৃথিবীতে ভূমিষ্ঠ হয় না। দেখা যায় যে এই ধরনের জিন কম্বিনেশনের যে F2 জেনারেশনটি আসে সেটা সাধারণত মাতৃভ্রূণেই মারা যায়। ফলে আমরা F2 জেনারেশন হিসেবে যেটা পাই সেটা কি হয়, যেটি এ ওয়াই ওয়াই দ্বিমাত্রায় উপস্থিত ছিল সেটা মারা যায়। আর হলো ইওলোমাইস পাই এবং সেই সাথে অ্যালবিনোমাইস পাই। সুতরাং আমরা অনুপাতটি যেটি পাই সেটি হচ্ছে 0:2:1। 0 বলার কারণ হলো যে যেহেতু সেটি বাঁচে না সেই কারণে আমরা এখানে 0 হিসেবে ডিনোট করেছি। কিন্তু যদি আমরা জিন বিন্যাস কল্পনা করি তাহলে এখানে 0 বলতে আসলে কিছু নেই। জীবিত মৃত মারা যেতেই পারে। যদি আমরা মৃত্যুটাকে স্বাভাবিক ধরে নিই তাহলে দেখা যাবে যে জিন বিন্যাসটি ঠিকই আছে। যাই হোক, এটিকে মেন্ডেলের আরেকটি ডেভিয়েশন হিসেবে ধরা হয়ে থাকে। তো মেন্ডেলের ফার্স্ট ল ডেভিয়েশন হিসেবে তোমাদের বই 3টি রয়েছে, 3টিকে আমি পড়িয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তা না বুঝলে আমাকে মেসেজ করবে ইনবক্সে। আজকের মতো এটুকুই। নেক্সট ক্লাসে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। খোদা হাফেজ।